বাংলাদেশে শুয়োর শ্রেণীর একটা বেটা ইদানিং কথাবার্তা বলে, তার নাম মাসুদ কামাল। একে হাসিনা যখন ক্ষমতায় ছিল এর মুখ থেকে সরে সরে এক কখ বাইরে যেত, আর এখন সে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার, শেখ মুজিবুর রহমান জাতির পিতা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে, যেটা দেশদ্রোহিতার সামিল। কামাল, আমি বললাম যে কোনো মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে কথা বলার অধিকার আছে, কোন সব সাংবাদিকেরই আছে। মাসুদ কামালের মতো পা কাটা শুয়োরের বাচ্চারা গত 16 বছরে হাসিনার সামনে গিয়ে একটা প্রশ্ন ঠিক মতো করতে পারে না, কোন জায়গায় গিয়ে গুম খুন নিয়ে কোনো কথা বলতে পারে না। আজকে মাসুদ কামালের প্রত্যেকটা কথাবার্তায় তার একটাই এজেন্ডা, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচরণ যেভাবে ছড়াচ্ছে তাতে করে আমি যদি বলি। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম। টাইটেল ও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তার আগে বলবো দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশে শুয়োর শ্রেণীর একটা বেটা ইদানিং কথাবার্তা বলে, তার নাম মাসুদ কামাল। একে হাসিনা যখন ক্ষমতায় ছিল এর মুখ থেকে সরে সরে এক কখ বাইরে যেত, আর এখন সে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার, শেখ মুজিবুর রহমান জাতির পিতা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে, যেটা দেশদ্রোহিতার সামিল। কামাল, আমি বললাম যে কোনো মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে কথা বলার অধিকার আছে, কোন সব সাংবাদিকেরই আছে। মাসুদ কামালের মতো পা কাটা শুয়োরের বাচ্চারা গত 16 বছরে হাসিনার সামনে গিয়ে একটা প্রশ্ন ঠিক মতো করতে পারে না, কোন জায়গায় গিয়ে গুম খুন নিয়ে কোনো কথা বলতে পারে না। আজকে মাসুদ কামালের প্রত্যেকটা কথাবার্তায় তার একটাই এজেন্ডা, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচরণ যেভাবে ছড়াচ্ছে তাতে করে আমি যদি বলি মেহেরাপুর শাওনকে যদি গ্রেপ্তার করা হয়, মাসুদ কামালের এসব কথাবার্তার জন্য কেন গ্রেপ্তার করা হবে না? একটা আছে বড় বেশ্যা আর একটা হচ্ছে ছোট বেশ্যা। মিয়ার মাহফুজা নামাজ যে বড় বেশ্যা, অনেক বড় বেশ্যা। মাসুদ কামাল ওই বড় বেশ্যা ধারে কাছে না, ওই কোন রকম সর্দি মাইখা ওইটা নিয়ে সামনে আসছে, ওই যে ছোট বেশ্যা। তো ওই ছোট বেশ্যারে এত তাড়াতাড়ি মতি আর মাহফুজা নামের কাছাকাছি নিয়েন না। আপনার কি মনে হয় না মাসুদ কামালের সাথে সাথে আরো বেশ কিছু সাংবাদিক আছে, বাংলাদেশের রাজনৈতিক কিছু কর্মী আছে যারা এই মুহূর্তে ভোল পাল্টেছে? আওয়ামী লীগ, আমি অবাক হয়ে যাই। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, মির্জা ফখরুলের বাবা ছিল তথাকথিত পাকিস্তান প্রেমী রাজাকার, উনি পাকিস্তানের ভাগ চায় না, পাকিস্তানের ডিভিশন চায় না, এর জন্য আমি সম্মান করি। কিন্তু এই মির্জা ফখরুল এখন কথায় কথায় মুসলমান আলেমুলামাদেরকে ইনসাল্ট করে কথা বলে, মুজিবের জন্য কান্নাকাটি শুরু করে, শহীদ মিনারে কান্দে, এই স্মৃতিসৌধে গিয়ে কান্দে, কথা বলতে গিয়ে কান্দে। এই সাবজেক্টটা আপনার কি মনে হয় এটা কিসের নিশানা? মাসুদ কামাল সম্পর্কে এবং মির্জা ফখরুল সম্পর্কে অ্যাডভোকেট মামুন ভাই একটা কথা বলেছে যে তারা তাদের ব্যক্তি জীবনে নিজেদেরকে এতটাই অ্যাবজর্ব করেছে ভারত প্রীতির সাথে, এই মুহূর্তে তারা চাইলেও মুখটা বন্ধ করে রাখতে পারে না। কাজী মামুন ভাই একটা কথা বলেছে, শাওনকে যে অপরাধে গ্রেফতার করা হয়েছে তাকে ছেড়ে দেওয়াটা ঠিক হয় না, এবং মামুন ভাই বলছে ঠিক একই অপরাধে মাসুদ কামালকে অনতি বিলম্বে গ্রেফতার করা। আপনারা শুনেছেন গত 4-5 দিন আগে মেহের আফরোজ শাওন ওনাকে গ্রেফতার করেছে। উনি মেহের আফরোজ শাওন ছিল কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী। তাকে কেন গ্রেফতার করেছে? উনি ফেসবুক হোয়াটসঅ্যাপের একটা গ্রুপে দেশদ্রোহী কথাবার্তা বলতে, লোকজনকে ইনস্টিগেট করতেন ভায়োলেন্ট হইতে,
যার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে এবং পারিবারিক নাকে খত দিয়ে মুসলেকা দিয়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এখন ঠিক একই কায়দায় বাংলাদেশে শুয়োর শ্রেণীর একটা বেটা ইদানিং কথাবার্তা বলে, তার নাম মাসুদ কামাল। একে হাসিনা যখন ক্ষমতায় ছিল এর মুখ থেকে সরে এক কথা বাইরে হতো, আর এখন সে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার, শেখ মুজিবুর রহমান জাতির পিতা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে, যেটা দেশদ্রোহিতার শামিল। ওনার এই কথাবার্তায় আমার লজিকটা হলো, শাওনকে যদি গ্রেফতার করা হয় তাহলে মাসুদ কামালকে কেন গ্রেফতার করা হবে না? অনেকে বলেছে যে উনি ক্ষমতা নিতে পারতেন। এবার আমি স্টেপ বাই স্টেপে যাই। জেনারেল নাসিম বিএনপির এগেইনস্টে রিভোল্ট করে বসলেন, কোন প্রকার কোঅর্ডিনেশন ছাড়া রিভোল্ট করে বসলেন, এবং উনাকে সার্বিকভাবে বোঝানো হয়েছে উনি ক্ষমতাটা নিয়ে নিতে পারত। বাট আলটিমেটলি তার এই ইনিশিয়েটিভ ফল করেছে একটা কারণের জন্য, উনি ওনার কমরেডদের সাথে কোঅর্ডিনেশন করে কাজটা করতে ব্যর্থ হয়েছে। নাসিম কোথায় গিয়েছে? ইতিহাসের রাস্তা করে চলে গেছে। এখন খালেদ মোশাররফেরও একই অবস্থা, উনি ক্ষমতা নিতে পারতেন কিন্তু সার্ভাইভ করে নাই। এবার আসেন আপনি জেনারেল মইনুল আহমেদ, ভারতের দ্বিতীয় কুত্তার বাচ্চা, বাংলাদেশে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বটাকে কয়েকটা ঘোড়ার বিনিময় আর 650 জন লোককে ভারতে গিয়ে রয়ের রূপ নিয়ে বাংলাদেশকে ছেড়ে দিয়ে কুত্তার বাচ্চা এখন ফ্লোরিডায় গিয়ে বান্দরবান থেকে চুরি করা কাঠ দিয়া পালঙ্ক বানাই ওইখানে এখন ঘুমায় আর রিয়েল এস্টেটের ব্যবসা করে। এবার আমাদের দেশের আমরা অনেকে বলি যে জেনারেল ওয়াকারুজ্জামান চাইলে উনি সরকার প্রধান হইতে পারতেন, উনি ক্ষমতা নিতে পারতেন এবং ক্ষমতাটা নিয়ে এখন আমার একটা সরাসরি এই প্রশ্নটায় গিয়ে আমি দাঁড়ায় যাই। কেমন জায়গায় যাই? আমি জেনারেল ওয়াকারের সাথে, আমি যেমন একটা কথা, শওকত ভাই আপনার মনে আছে আমি আর আপনি অনলাইন অ্যাক্টিভিজমের সময় একটা কথা বলছি যে আমরা হাসিনারও সাপোর্ট করব, সে যদি ভারতকে বাদ দিয়া অন্য একটা পলিসি নিয়ে সামনে আগায় আমরাও জয় বাংলা দিয়ে হাসিনাকে সাপোর্ট করব। আমি আর আপনি দুইজনেই কিন্তু বলছিলাম, কিন্তু হাসিনা সেটা করে নাই। হাসিনার লোকজনরা আমারে আশা বুঝাইছে যে তো ভাই আপা এটা করলে আপারে ইন্ডিয়া মাইরে ফেলাইবো। আমি বলছি আপা যদি বাইচা থাকতে চায় আমি যে কবা হাসিনারে সাপোর্ট করব না, কারণ বাংলাদেশের যদি বহিঃশত্রু থাকে তাহলে একটা দেশ আছে এবং ওই দেশটা হলো ভারত। এখন আজকের এই অনুষ্ঠানের মধ্য থেকে আমরা সব জেনারেল ওয়াকারকে কিন্তু সাপোর্ট করতে চাই, আমরা জেনারেল ওয়াকারের উদ্দেশ্যকে সফল করতে চাই এবং তাকে একজন সফল সেনাবাহিনীর প্রধান হিসেবেও দেখতে চাই। কিন্তু what are we lacking? We are lacking one thing. জেনারেল ওয়াকার একটা সাক্ষাৎকারে বলেছে হাসিনা যে 5 তারিখে যাবে এটা নাকি উনি জানতেন না। এটা ছিল ওনার সর্বৈব একটা মিথ্যাচারিতা। এখন উনি যদি বলে ওকে অবস্থার প্রেক্ষিতে আমাকে এই ধরনের কথাবার্তা বলতে হয়েছে, অথবা উনি যদি বলে ওকে আমি আমার ঘরে যে বউ সেই বউ হাসিনার কাজিন, তো সেক্ষেত্রে আমার একটা চক্ষু লজ্জা আছে। কিন্তু একটা কথা, উনি যদি ইউনূস স্যারের পাশে এসে বলে যে স্যার আমি এবং 2 বাহিনীর প্রধান আপনার পাশে আছি, আমরা পৃথিবীর এগেইনস্টে যুদ্ধ করব আপনার জন্য, আপনি যে সিদ্ধান্ত নেন আপনার পাশে আমরা সিপাহসালার হিসেবে দাঁড়ায় আছি, স্ক্রু ইন্ডিয়া, স্ক্রু শেখ পরিবার, আমরা কেয়ার করি না। এবং চুপ্পুর মতো লোককে থাপ্পড় দিয়া বঙ্গভবন থেকে সরাইয়া জেনারেল ওয়াকার যদি ইউনূস স্যারের কাছে যাইয়া দাঁড়াইয়া বলে স্যার আই এম এট ইউর সার্ভিস, আমি জেকব মিল্টন, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমরা জেনারেল ওয়াকারকেও সমর্থন করব উনি যদি এই কাজটা করে। উত্তম হয়, মানুষের পদের পরিবর্তন হয়, মানুষের অবস্থানের পরিবর্তন হয়, আমি এটাকে বিশ্বাস করি। ওকে, কিন্তু একটা কথা, যে কথাটা ওয়াকারের নিযুক্তি থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত ওয়াকার এই এপিসোড গুলো নিয়ে যেই কয়টা কথা বলেছে, যেখানে যতটুকু কথা বলেছে, প্রত্যেকটা কথাবার্তা ছিল তাকে কেউ ডিকটেশন দিয়েছে, সে ওইভাবে কথা বলেছে। এখন ওয়াকার যদি কোন সময় এসে সামনাসামনি বলে যে আমার ওই সময়ের কথাগুলো বাদ দেন,
আরেকটা কথা আপনাকে আমি বলি, উনি এই কথাটা কেন, আপনি চিন্তা করে দেখেন, জেনারেল ওয়াকার প্রত্যেকটা জায়গায় গিয়ে একটা কথা বলে, 5ই আগস্টের আগে কি হয়েছে ভুলে যান। এটা হাইলি অফেন্সিভ একটা কথা। 5ই আগস্টের আগে কি হয়েছে এটা ভুলে যান। ওনার এই কথাটা কোনোভাবে গ্রহণযোগ্য না। বাদ দেন, আপনি একটা কথা, আপনার কণ্ঠে আমি একটা জিনিস বুঝতে পারছি, কোন একটা মানুষকে ব্যক্তিগতভাবে না চিনলে তাকে গিভ দেম বেনিফিট অফ দ্য ডাউট। এখন ওই বাংলাদেশিরা বা বিশ্বে কে কি বলবে এটার উপরে রাজনীতি নির্ভর করে না, সাহারা খাতুনরে দিয়ে রাজনীতি নির্ভর করে না, তাপসরে দিয়ে রাজনীতি নির্ভর করে না। এখন জেনারেল ওয়াকার, হি ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার, রিলেভেন্ট প্লেয়ার ইন বাংলাদেশি পলিটিক্স। এই মুহূর্তে কেউ যদি বলে যে তুমি জেনারেল ওয়াকারের সাথে কাজ করো, আমার প্রথম কথা, ইন হোয়াট টার্ম, আমার ওটা জানা দরকার। আমি বলে দিচ্ছি, আমি টার্মটা বলে দিচ্ছি, আমি যাচ্ছি ডক্টর শওকত আলী, আমি আপনার কাছে যাব, কিন্তু সোফার আমি ক্যাটাগরিক্যালি একটা জায়গায় গিয়ে দাঁড়ায়া যায়, থমকায়া যায়, সেটা কি আমার বিবেকে বাধা দেয়। একজন সেনা প্রধান বিদেশি একজন কূটনীতিকের সাথে ক্যান্টনমেন্টের ভিতরে বসে মিটিং করতে পারে না, আমি অবাক হয়ে যাই। কিন্তু আরেকটা কথা, জেনারেল ওয়াকার যদি বলে যে আমি দেশবাসীকে জানাতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়াইয়া, আমি আপনার একটা ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি শওকত ভাই, আপনি একা একা আমার 2 সেকেন্ডের একটা গল্প শোনেন। মোজাম্বিকের মিলিটারি রেভলিউশন হলো, ঠিক আছে, ওখানকার সেনাপ্রধান ক্ষমতা নেওয়ার আগে এবং পরে সে একটা কাজ করেছে, ওনার নাম ছিল জেনারেল মিশেল। উনি একটা কাজ করেছে, কি করেছে, সরকার প্রধানের পাশে বসে বলেছে আমি সরকার প্রধানের হাতকে শক্তিশালী করার জন্য, আমার সংবিধানকে আখর করার জন্য ওনার অনুমতি ক্রমে আমি এই কাজগুলো করছি। জেনারেল ওয়াকার যদি এই কাজগুলো করে তাতে ওনার গ্রহণযোগ্যতা বাড়বে, ওনার সাথে লোকজন কাজ করার আগ্রহ দেখাবে। কিন্তু উনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাদ দিয়ে বিক্রম মিশ্রিকে নিয়ে ওনার বেডরুমে ঢুকে, তাইলে লোকজন আর ওনারে সাপোর্ট করবে না, তখন ওখানে ষড়যন্ত্র খুঁজে পাবে। শওকত ভাই, আমি বা অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমাদের কোনো পাকা ধানে জেনারেল ওয়াকার মই দেয় নাই, উনি আমাদের শত্রু না। ওনার সাথে কি আমরা কাজ করতে পারি? অফকোর্স পারি, কিন্তু he has a responsibility to give us an option that okay, here I am standing, support me on that ground. কাজী মামুনও গাধা না, আমিও গাধা না। আমি আপনার কাছে আসছি শওকত ভাই, আমাদের এই আলোচনাটা আপনি শুনেছেন অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। আমি শওকত ভাইয়ের কথাটাকে 110% রিজনেবল মনে করি। কেন মনে করি? আমরা যদি কম্বলের পশম বাঁচা শুরু করি, শেষে কম্বলই থাকবে না। আমাদের সবার সাথে কাজ করে যতক্ষণ পর্যন্ত বেনিফিট অফ দ্য ডাউট, নীতিবোধ এবং স্বাচ্ছন্দ্যবোধ এবং আমাদের সংবিধানকে আখর করার মতো কাজ করতে পারি, শওকত ভাইয়ের আলটিমেট মেসেজটা হচ্ছে ওইটা, যে কম্বলের পশম বাইচে এই মুহূর্তে সার্ভাইভ করবেন না। দুনিয়া, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, সবাই সবার আত্মীয়, সবাই সবার পরিচিত, কেউ যেখানেই যাবে। আমরা ওয়াকারের গালি দিয়ে আরেকজনকে সেনাপ্রধান বানাবো, সে যে ওয়াকারের চাইতে ভালো হবে, হুইজ গোনা গিভ? জনগণের কাছে বিচার চায়, যে জনগণকে উনি গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। কিন্তু পরিশেষে ওনার প্রশ্নটা, উনি কি দেশের জন্য, আমাদের জন্য কিছুই করেননি? হাসিনা শেখকে কি সত্যিকার অর্থে আমরা কর্নেল গাদ্দাফি, সুকর্ণ বা আপনি আর কার কথা বললেন, মুসোলিনি বা যার কথাই বলেন, এদের কারোর সাথে কি আসলে তুলনা করা যায়? কারণ এরা কেউই তাদের দেশের অস্তিত্ব এবং সার্বভৌমত্বকে অন্য দেশের কাছে তুলে দিয়ে নিজেকে ক্ষমতায় রাখে নাই, এরা কেউই রাখে নাই। এরা স্বৈরাচারী, কোনো সন্দেহ নাই, কিন্তু দেশের অস্তিত্বকে অন্য একটা সরকারকে দিয়ে, অন্য একটা দেশকে দিয়ে নিজেকে ক্ষমতায় রাখে নাই। এবং শিক্ষাগত যোগ্যতায়, দেশপ্রেমের ক্ষেত্রে, নৈতিকভাবে হাসিনাকে কি কোনো অবস্থাতে মার্কোসের সাথে, সুকর্ণর সাথে অথবা গাদ্দাফির সাথে তুলনা করা যায়? যেই মেট্রো রেল হাসিনা শেখ করে উন্নয়নের বুলি দিয়েছে, ওই টাকা খরচ করে পুরা বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্টে মেট্রো রেল করা যেত।
এটা হচ্ছে একটা পয়েন্ট। 2 পয়েন্ট, গতকালকে কর্নেল সোহেল রানা বলেছে উন্নয়ন হচ্ছে একটা রাষ্ট্রের গতানুগতিক ধারা, এজন্য কোন সরকার প্রধান বৈধ অথবা অবৈধ কৃতিত্ব নিতে পারে না। দ্যাটস এ পার্ট অফ লাইফ, দ্যাট এটা বিবর্তনের সাথে সাথে উন্নয়ন হতে থাকে। সেক্ষেত্রে হাসিনাকে কৃতিত্ব দেওয়ার কোনো কারণ নাই। ভারতের উদ্দেশ্য এটা ছিল না যে 7.5 কোটি মানুষ স্বাধিকার অবস্থান নিয়ে বাংলাদেশ স্বাধীন হোক, এই 7.5 কোটি মানুষ সমান অধিকার পাক। তাদের উদ্দেশ্য এটা ছিল না। তাদের উদ্দেশ্য ছিল অরুণাচল প্রদেশে চায়নার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে, কার্গিল দিয়ে পাকিস্তানের সাথে লিপ্ত হয়ে তার অবস্থানটাকে সে পাকাপোক্ত করতে ব্যর্থ হচ্ছিল। ঠিক ওই মুহূর্তে পাকিস্তান ভাঙ্গা তার জরুরি ছিল। এজন্যই 71 সালে বাংলাদেশের একটা অংশকে ওনারা মিসগাইড করে বলেছে তোমরা স্বাধীনতা নাও। আমি কি এটা বলতে পারি এটা ভারতের সৎ উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্যটা খারাপ ছিল, এবং ওই উদ্দেশ্য পালন করতে গিয়ে তারা সাকসেসফুল হয়েছে। আমি কি একইভাবে কথাটা বলতে পারি না যে ভারতের দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে, দেশপ্রেমের দিক থেকে, নীতি